আমি কিছুতেই একটা জিনিস মানতে পারতাছি না, কিছুতেই না। এজ্ঞা হইল যে মিমের সব কিছু সব শখ পূরণ হইল খালি দুইটা জিনিসের লেগা মেকআপ ভুতুরির সব প্ল্যান ভেস্তে চলে গেল। তা কি ধরেন মেকআপ ভুতুরির ওই দুধ উতলানো দেখছে, ডাইল উতলানো দেখছে, মাছ উতলানো দেখছে, সবজি কাটা দেখছে, মাছ কাটা দেখছে, এরপরে বাসের ঘরে গিয়া ফুলের তলে দুষ্টু করছে, হেডাও ঠিক আছে, সব কিছু ঠিক আছে। তারপরে গিয়া ওই যে কি কয় জানি ওই যে বউ ভাত করবে, হেডাও ঠিক আছে। কিন্তু এই জিনিসটা কেমনে ভুলে গেল যে ওই যে হিন্দু রীতিতে থাকে না যে ঘরে যখন বউ আসে, তো বউ যখন প্রথম পা ফালায় তখন একটা লোড়া সামনে দেয়, বউ লাথি লোড়া সামনে দিয়ে মাঝখানে পাশে দিয়ে কটা চাইল হালায় রাখে, এরপরে আলতার মধ্যে ঠ্যাং চুবাইয়া ঘরের দিকে যায়, ঘরে লক্ষ্মী প্রবেশ করিল, এরকম ধরনের একটা আসে না। আমরা তো নাটকে তো হেডেই দেখাইছি। তো ভুতুরির হেজ্ঞা কিন্তু করে নাই, ভুতুরিরা কিন্তু এটা করার দরকার ছিল। মাল্টি নোংরা সেরি দেখ, আমি কইতাছি আমার ভিডিওটা যদি তোরা দেখোস তাহলে কিন্তু এই রিচুয়ালটা মেকআপ ভুতুরির তৃতীয় হাঙ্গার সময় এই রিচুয়ালটা কিন্তু অবশ্যই পালন করবি, নাহলে কিন্তু দেখ তোকে কিন্তু মানে কী কম তখন কিন্তু সংসার টিকবে না, তখন সংসারের জীবনে উন্নতি হবে না। তো এই জিনিসটা যেহেতু বাদ পড়ে গেছে তৃতীয় হাঙ্গায় যাতে লোডা লাত্তি মারা থাকে, মানে দরজার কাছে লোডা থাকবে, লাত্তি মাইরা যাতে মেকআপ ভুতুরি আবার এমন ধরে যদি লাত্তি না মারে যাতে কারো কপালের মধ্যে লাগে, লাথি মায়েরা রঙের মধ্যে ঠ্যাং সুবাইয়া এরপরে ঘরে প্রবেশ করবে। এই একটা রিচুয়ালের পালন করার জন্য মেকআপ ভুতুরির আরেকটা হাঙ্গা আমরা দাবি করতেছি। আরেকটা হইতেছে গিয়ে আরেকটা রিচুয়াল হইতেছে গিয়ে যা ওই যে রঙের পানির মধ্যে যা আংটি চুবাই দেয়, এরপরে জামাই বউরে এই রিচুয়াল পালন করতে দেয় যে দেখো আংটি পাওনি, এই রিচুয়ালটাও কিন্তু পালন করে নাই। তাইলে যদি এটাও কিন্তু ভুল হয়েছে, এটা করে নাই, তাইলে এটা চতুর্থ হাঙ্গার জন্য জানি মেকআপ ভুতুরি লেগা উঠায় রাখে, মানে তৃতীয় হাঙ্গার সময় লোডা লাত্তি মারবে, আর চতুর্থ হাঙ্গার সময় যাতে ওই যে আংটি খুঁজে জামাই বউ মিল্লা। ওকে, কি কন আপনারা সবাই? তো মগো বিক্ষ আজ যে বিক্ষরে কথা কম, বিক্ষ কেডা জানেননি? বিক্ষ হইতেছে সাবিনা, আর যে শরীর মেকআপ ভুতুরি যে পদ্মা সরে যখন গেল, হ্যাঁ মেকআপ ভুতুরিরে 2 বার নিয়ে গেল, বিক্ষর শরীরের নাচন দেখছেন, ওই ডিস্ট্রিক্ট বিক্ষর শরীরটা কিন্তু সেই খালি একটা ঝাঁকি দিলে হয়েছে পা থেকে মাথা অবধি পর্যন্ত ডিস্ট্রিক্ট করতে মানে করতেই থাকে। আর পিছনে তো মনে করেন ওই নাইট ক্লাবের রানী আছে, আগে নাইটটা গায়ে আছে, খদ্দেরদেরকে মনোরঞ্জন করতো, সে তো আছে একটা ইয়া পাইছে, সাউন্ড বক্স পাইছে, হ্যাঁ নিয়ে। তো আজকে কিন্তু বিক্ষরে নিয়েও কথা কব। তো এর মধ্যে আবার আমাদের বদাও আছে, তো বদা আচ্ছা চলেন সামনে যাই, সালাম দিতে বইলা জমঘা, আসসালামু আলাইকুম, একটা করে লাইক প্লিজ দিয়ে দিয়েন। আর কত কম আপনার করে কইতে মুখ দিয়ে ফেনা বেড়ে যায়, একটা লাইক দিয়া দিয়েন, আর ভিডিওটা পারলে শেয়ার করেন। যেদিন বাবু মেকআপ ভুতুরির ঘুমটাটা তুলে, ঘুমটা গিরা দে, তো এই ঘুমটাটা যখন ওড়ায় তখন বাপ্পি কয় হুর আ গায়া, হ্যাঁ হুর আ গায়া। ওর ভিতরে কোনো মানে কোনো শিক্ষা দীক্ষা আছে? হুর আগায়া, আচ্ছা হুর লাগবে কার চোখে? বাবুর চোখে, যেহেতু বাবু স্বামী। আমি কিন্তু ওই দিক দিয়ে কইতাছি না, যে বাবু যেহেতু স্বামী তো বাবুর চোখে কিন্তু লাগবে যে হুর লাগুক, পেতনি লাগুক, কালটি লাগুক, ভুটকি লাগুক, পুস্কি লাগুক, মুটকি লাগুক, বিক্ষটু লাগুক, যেটা মন চায় সেটা লাগুক, বাবুর চোখে লাগবে না। হ্যাঁ দিয়া বাবু পর্দা উড়ায়, ওই বাপ্পি চিল্লা কইতেছে হুর আ গায়া। আরে বদা তোর সোহে এগুলাই হুর লাগবে,
তোর চোহে এগুলা ছাড়া আর কোনো কিছু আসবে না তোর চোহের সামনে, এগুলাই তোর কাছে হুর লাগবে, তোর পোতা ওটুক পর্যন্তই বড়, আর বড় না। তো তোর চোহে ওইটাই ওই পেতনিরাই তোর কাছে হুর লাগবে। হ্যাঁ, তো অন্যান্য পুরুষদের কাছে ওরে হুর লাগবে, নরে কালী কালী কি কি কালী তারা ভগবান ভুটকি লাগবে, সেটা হুনারাই ভালো জানে। তো কেমনে করে চিল্লায় চিল্লায় কইতেছে বদার এই ভ্যাটকানি দেখা, ওটা মনে হয় খুকির মা বা কেউ হইব, কোন একটা মুরব্বী, সেই তিশা মা ওই কইতেছে মনে হয় খুকির মাই হইব। যাই হোক, তো ওই মহিলা মানে ইয়া হয়ে গেছে যে কী রে এই বুইরা বেড়া, এই দামরা বেড়া এগুলা করতেছে, মানে কেমন একটু দেখা যাইতেছে না যে একটু অবাকই হয়েছে যে কিরে এইরকম চ্যাংড়া চ্যাংড়া ছেঁড়ারা আছে সেইখানে, ধরেন যে মেকআপ বুতুরি ছোটোখাটো যারা আছে কোন হানে এরা করবে, হেরা না এই চ্যাংড়া বুড়া বেড়া দামড়া বেড়া, এই বেড়া এরকম করে পাড়ার মতো চিল্লায়, এই পাড়ার মতো এইরকম ওরকে বাপ্পির কিন্তু ভুড়ি আছে। আপনারা যদি মনে করেন যে না বাপ্পির উপরে দিয়ে এরকম দেখা যায়, বাপ্পির ঢিলাডালা গেঞ্জি পরে কে, ওই ওর ভুড়িটা আপনি করে একদিন ছবি দেখাইছিলাম না, সেই ভুড়িটা কিন্তু বাপ্পির একবারে পেডুল্লা ভুড়ি। তো এই পেডুল্লা ভুড়ি মানুষের সামনে দেখাইতে চায় না, এর জন্য নিজের স্মার্ট বানানোর লেগে ওই ওরম লম্বা লম্বা ঢিলা ঢিলা গেঞ্জি করে। বেল্লালেরও কিন্তু তাই, বেল্লালের দেখেন যে চিক না, ওর কিন্তু ভুড়ি আছে, ওরও কিন্তু 12 মাসি একটা প্যাড। তো যাই হোক, তো নিজে কইতাছে হুর আগায়া হুর আগায়া হুর আগায়া, লজ্জা শরমের বালাই নাই। নিজের মারে একদিন পর্যন্ত রাইখা আইছে, আর হেনে আবার এখানে আয়া লেকচার মারে, মা আহে না, মা এই করে না, এই করে না। মায়েরে আর মায়েরে আনাইছে মূলত গিয়া এই ইয়ার জন্য, এই বিয়াতে আইব এর জন্য আনাইছে, তিশার ইয়াতে চক্রান্তে বা তিশার সাথে পরামর্শ করে এরপর আর মায়েরে বাংলাদেশে আনাইছে, নাহলে আর মা না এলে তো আর ওরা যাইতে পারতো না, বুঝছেন না। হের লেগে যাইয়া ওর মায়েরে জোর জবরদস্তি করে লইছে, মায়েরে পাঠাই দেয়। নিশি আফা কয়দিন কইলো আম্মুরে দেখতে চাই এইটা সেইটা, আম্মু আহে না কে, আম্মুরে আনতে চাই কে, ওরা ভালোবাসার খাতিরে আনতে চায় না রে নিশি, আনতে চাইছে তা ঘর পাহারা দেওয়ার লেগে, তিশার রুম পাহারা দেওয়ার লেগে আনছে রে। হাহারে তোর বাইরে কবে মানুষ করবি। এই ভদার মায় 1 কেজি বা 2 কেজি বা 5 কেজি 10 কেজি চাইলের বস্তা আনলে পরে বা বাচার কাঠ আনলে পরে এরে খুঁজে, হ্যাঁ পোলাই লইতে পারে না, হ্যাঁ পোলাই এদিক দিয়ে হালিরে করলে লইছে কি কেমনে, ওই 40-90 কেজি 80-90 কেজি ধরন ওজনের একটা হাতিরে, সেই হাতিরে কেমনে করলে নিছে, আইন দিয়ে একটা কমেন্ট করে লই। লিখছে আপু বাপ্পি যে কোন লেভেলের ছাগল সেটা জানতে হলে আদুরির ব্লগে মিম আপুর তেলই ব্লগটা দেখুন। মিম রেডি হয়ে দরজার সামনে আসার পরে প্রথমে বাপ্পি বলে যে দুলাভাইকে নাকি কোলে নিয়ে যেতে হয়। বাপ্পির এই কথা শুনে মাসুদ তখন আস্তে করে বলে উঠে নিয়ে যেতে পারলে 1000 টাকা দিমু। বাপ্পি তখন বলে উঠে এই আমি প্যান্ট পরে আসি। লুৎসার আগের থেকেই ইচ্ছা ছিল। মিমের চাষি না যেন কে জানালা দিয়ে বলে হ্যাঁ বাপ্পিকে কোলে নিতে হবে, কথাটা এতটাই আস্তে করে বলে যে স্পষ্ট শোনাও যাচ্ছিল না। বাপ্পি আবারও বলে ওই যে বলছে কোলে নিতে হবে, মানে বিষয়টা এমন যে বাপ্পির শখ করছে যে সে মিমকে কোলে নিবে, কেউ যাতে তার দোষ ধরতে না পারে তাই সে সাক্ষী জোগাড় করছে। নাজমা বেগম বাজার থেকে 20 কেজি ওজনের চালের বস্তা নিয়ে আসলে সেই বস্তা ঘরে ঢোকানোর জন্য লোক খুঁজতে হয়, আর 80 কেজি ওজনের শালিকে নিয়ে ঘর থেকে উঠান পার হয়ে তেলের জায়গায় বাপ্পি একাই নিয়ে যেতে পারে। বাপ্পির মতো নির্লজ্জ বেহায়ারা এগুলা পারে, কারণ বাপ্পি আমি নিজেও কিন্তু ওই ভিডিওগুলো দেখছি, বাপ্পির চুলকানিটা বেশি ছিল, বাপ্পি খালি কইতেছিল যে নিতে হবে, এইটা করতে হবে সেইটা করতে হবে, সেইখানে এত মানুষ এতটা ইয়া করতেছিল না যতটা বাপ্পি আগ্রহ দেখাইতেছিল। তো এরপরে ওই ডাপসোরা মাসুদ, এই মাসুদে কয় 1000 টাকা দিব, যে কিনা মানুষের টেহা মাইরা খায়, হ্যাঁ আবার 1000 টাকা দিব আরেকজনের, হ্যাঁ তারপরে আবার মাসুদরে দেখাইতে যায় আর পুরুষত্ব প্রমাণ করতে চায়, মাসুদের সাথে বাজে লাগে। আর মাসুদ কি এমন মানুষ যে মাসুদের ইয়াতে তাও মানে
কম কি কত টাইপ মানে ও হইতেছে কি একটা গিঞ্জি টাইপের একটা লোক, ছাপড়ি মার্কা একটা বেড়া। আমরা তো ছাপড়ি মার্কা টিকটকার দেখি, এখন ছাপড়ি মার্কা বেড়া হইতেছে এই বদা। এই বদার ঘরের কোনো কাম করতে মন চায় না, বদায় এহেন থেকে সেহেন থেকে কোনো বাজার ঘাট আনতে চায় না, বদার প্যাস্টিস পাংচার হয়, বদার এইটা হেডা লাগে। অথচ বদার শালিরে কোলে নিতে গেলে বদায় পুরুষত্ব প্রমাণ দেয়। আহারে বদা, এটা না করে যদি ওই যে হাটে ঘাটে বাজারে দেখা যায় না যে অনেক বেটারা ওই যে লেবারি কাজ করে বা ওই বস্তা টানার কাজ করে, যে এখানে এই দোকানের জিনিস ওই দোকানে নিয়ে যাবে, বা বিশেষ করে পাইকারি আড়তে যেগুলো হয় ভ্যান গাড়ি টানে, তো এইগুলা করলে আরও বেশি সম্মান পাইতো এই বদায়। তো এই বদার মানে কুরকুরানি যে আছে হেটা আমরা জানি, হেটা যদি নাই হইতো তাহলে বদা এই যে খাওয়ানোর টেবিলে বয়া বয়া ইহারে কারে জানি ইয়ার মায়েরে, ওই যে বাবুর মায়েরে ইচ্ছা মতো অপমান করছে, যে মানসম্মত হইতে হবে, এই সইতে হবে সেই সইতে হবে, ঠিক আছে। অথচ নিজের বাড়িতে গেলে ডলডলা খিচুড়ি, নিজের বোনের জামাইরে বাসি মাছের তরকারি দেয়া ভাত খাওয়াইছে, সে আবার আরেকজনের কাছে মানসম্মত খাওন চায়। ব্যাককল নষ্টা বেড়া, ননকা জানি নষ্টা বেড়া। মানুষ খারাপ বলতে পারবে, খারাপ বানাতে পারবে না। বাণীতে মহাপুরুষ শাহিন একদম ঠিক বলেছেন, কেউ কাউকে বলে বলে খারাপ বানাতে পারে না। সত্যি কথা, রোস্টাররাও বলে বলে খারাপ বানায় না, কারণ তারা যেটা করে সেটাতেই তারা নোংরামি করে, এর জন্য তারা খারাপ হয়। রোস্টাররা বললে যদি খারাপ হয়ে যেত তাহলে এতদিনের রোস্টারদের কথা অনুযায়ী অনেকে ওদের ভিডিও দেখা বন্ধ করে দিত। যাই হোক, আপনাদের কুকীর্তি আর নোংরামি আপনারা যেভাবে ক্যামেরার সামনে দেখান, আপনারা যেভাবে সকালে এক কথা আর বিকালে আরেক কথা বলেন, আপনারা যেভাবে আজান দিয়ে মিথ্যা কথা বলেন, তাতে আপনাদেরকেও ভালো বললেও আমরা বিশ্বাস করব না। মানুষের ঠেকা পড়ে নাই, শুধু আপনাদের খারাপ বলবে। আপনারা বর্তমানে আপনাদের কর্মকাণ্ড দ্বারা খারাপের ঊর্ধ্বে চলে গিয়েছেন। আপনারা পচে গলে এখন দুর্গন্ধ ছড়াচ্ছেন। যেইভাবে বড় ভাইয়ের সামনে ছোট বোনেরা নাচানাচি এরকম করে, তো সেই ভাইদের মুখে এই সমস্ত কথা মানায় আসলে এই শাহিন করবে কি? মানে পরিবারের চাপে মুরুক্ষ হয়ে রয়েছে। হ্যাঁ, যদি আরটু কোনো কিছু হইতো। আর দেখেন, ও এত নীতি কথা কয়। ওর যে মেয়েটা আছে, সেই মেয়েটা বড় একটা মেয়ে আছে রুহি, ওই রুহির কি কোনো খোঁজ খবর নিছে? নেয় নাই। বা এই যে বিয়েটা গেছে, এর মধ্যে ওর কি দায়িত্ব? ও এত দায়িত্ববান পুরুষ হলে ওর মেরে নিয়ে আসতো না? অবশ্যই নিয়ে আসতো, কিন্তু নিয়ে আসে নাই। ওই নীতি কথা মাঝে মধ্যে ওই মুখেই চলে, আর কোনো কিছুতে চলে না। দেখেন, তিশা কয় বাবুরে যে, বাবু তোর সব রিলেটিভ রে মাটি দিয়ে আলা, মিম ছাড়া তো তোর কেউ নাই। তো এই যে এইটুকু কথা দিয়া কি বুঝছেন যে সব রিলেটিভ? বাবু তো রিলেটিভ আগে থেকেই, মানে রিলেটিভ বলতে বাবু কারে বুঝাইছে? মা বোন এগুলোরই তো বুঝাইছে, তাই না? বাবুর তিশা তো মাটি দিয়ে আলা, মিম ছাড়া তো তোর কেউ নাই। এই কথা কোনো সভ্য সমাজের কোনো সভ্য মানুষেরা কি বলবে? যে এই বা যত চাস্তো ভাই হোক, হিসাব করতে গেলে এখন তো হইতেছে বোনের জামাই, তো সেই হিসাবে কথাটা কি সেরকম করে বলবে না? বা এই ধরনের কথা কি বলা উচিত? আর বাবু এই কথাগুলো কিভাবে নিছে? কারণ ও একটা নোংরা, ওর এখন টাকা পয়সার দরকার, ও টাকা পয়সা ছাড়া কোনো কিছু চোখে দেখে না। তো যেই কারণে মেকআপ বুতুরি এত অপমান করলো, বিয়ে বাড়ির থেকে না খায়া পর্যন্ত আইলো। বাবুর মা গাড়িতে গিয়ে আগে বসে রয়েছে। ওগো ঝগড়ার এত আমি তো ফুটেজ পাইছি, আমার কাছে ফুটেজ আছে, আমি ফুটেজ রাইখা দিয়েছি। তো সেইখানে এই সমস্ত ইয়ারা আবার আইসা বড় বড় কথা বলে বা লেকচার দেয়। চোরের মায়ের বড় গলা, ওই যে টাকা পাইছে। তিশা ওই দিন মাসুদরে বলতেছে পেশা হাম বাহাত কামা লেতে হে। তো এই কথা থেকেই তো বোঝা যায় যে টাকা হারা কেমনে কামায়, কোত্থেকে কামায়। ইউটিউবের টাকা না থাকলে তো তারা আর কামাইতে পারতো না। তারা টাকার জন্যই এই সমস্ত করে, এই সমস্ত নোংরামি করে। আর এই যে রিলেটিভ মাটি দিয়ে ফেলা, এই কথাটা যে কইছে, মানে তোর এখন আর আশেপাশে কেউ নাই মিম ছাড়া, তুই এখন কারো কাছে যাবি না। এই জিনিসটা তো গেল। বদায় আবদিয়ারে নিয়া ভিক্ষার থলা
ঝুলাইতে বসে। আবদিয়া ঘুমের থেকে ওইটা চেয়ারে বসে রয়েছে, কারো কোনো খেয়াল নাই যে আবদিয়ারে খাওয়াইতে হবে বা কিছু, মরিয়মরে খাওয়াইতে হবে। মানে আবদিয়া যেই লেভেলের, মরিয়ম কিন্তু সেই একই লেভেলের। আবদিয়ার বাপ আছে, মরিয়মেরও বাপ আছে, কিন্তু কেউ ভালোবাসা পাইতেছে না। একদিক দিয়ে মরিয়মরে নেওয়ার জন্য একজন যুদ্ধ করতেছে, আরেকজন যুদ্ধ করতেছে না, কিন্তু দুজন কিন্তু একই কাতারের। তাই একই পাশাপাশি সিটে বসে রয়েছে। মরিয়ম ঘুম থেকে ওইটা চেয়ারে বসে রয়েছে, আবদিয়াও ঘুম থেকে ওইটা চেয়ারে বসে রয়েছে। মরিয়মে খায় নাই, মরিয়মকেও কেউ মুখ ধুইতে বলে নাই, আবদিয়াকেও কেউ মুখ ধুইতে বলে নাই। বদা ওইটা ভিডিও করে দেখাই দিতেছে। করিম ব্যাপারে খাইতেছে, হাত দিয়ে মিষ্টি ঢাইকা লয়ে 3-4টা মিষ্টি একসাথে নিয়ে হাত দিয়ে ঢাইকা নিয়ে এরে ওরে খাওয়াইতেছে। কিন্তু আবদিয়া যে ওই চেয়ারে বসা বা মরিয়ম যে ওই চেয়ারে বসা, পাশাপাশি চেয়ারে বসা, করিম ব্যাপারে একবারও মনে হয় নাই যে আমার তো এই নাতিগুলারও নিয়ে খাওয়াইতে হবে। বা ওই মরিয়ম নালে বড় ঠিক আছে, ওই যে ছোট্টরা তো আছে, সেটাও করে নাই। আবদিয়ার মতো রয়েছে, আবদিয়া খাবে না। খাবে কিভাবে? কারণ একটা সন্তান ঘুমের থেকে উঠা মার বুকে গিয়া আশ্রয় নেয়, যেহেতু বাপ নাই। তো সেখানে সন্তানটা ঘুমের থেকে উঠা যখন দেখে যায়, হ্যাঁ আমার মা নাই, যে যার মতো করে ব্যস্ত, ওটুক বাচ্চা তো আর বুঝে না ওর মা বাসর ঘরের ফিল নেওয়ার লেগে একলা একলা ওরা রাইখা চইলা গেছে। ওর মার কত বাসর ঘরের একলা একলা ফিল নেবে। তো ওই বাচ্চাটারে কিন্তু ওরকমভাবেই ইয়া করছে। রাইখা টিখা যাওয়ার পরে বদাই বলতেছে যে যাও যাও মুখ ধুয়ে আসো, আবদি আসা নাস্তা খাও, মরিয়ম নাস্তা খাও। তো সেইখানে মানে সে তো একটা সিম্প্যাথি নিতে আইছে। আগের দিন আবদিয়ারে সরাই ফেলাইছে, সেকেন্ড দিন এই সাথে সে ইয়া করতেছে। তো কেউ কারো কোনো খবর নাই। যাই হোক, আমি ওটুকু বলবো না। তো এরপরে দেখেন ওই বদায় মরিয়মরে ধরে চুমা দিছে। এর আগে মরিয়মের গায়ে হাত দিছে, ওই ইয়ার মেকআপ বুতুরির বিয়ের সময় গায়ে হাত দিছে। মানে হাতটা মনে হয় দিতে চাইছে কি দিছিল, যেহেতু ওইটা অন্য সাইডে ঘুরা ছিল, এতটা খেয়াল করা যায় নাই। মরিয়ম ঘুইরা যখন সাবিনুররে কইতে চাইছে, মরিয়মরে চুপ করাই দিছে। যাই হোক, সাবিনুর না, সরি বিক্ষু। তো এই হয়েছে গিয়ে ইতিহাস। লুচ্চা লাপাঙ্গারে কি কইতে মনে চায়, ওরে আর কিছু কইতে মনে চায় না। তো ওরে যারা কয় ফেরেস্তা ভালো টলো এইটা সেটা, তো আমি একবার করে একটু বলি যে যারা বলে বদা ভালো বা বাপ্পি ভালো, তাদের বদার কাছে তোদের মা, তোদের বোন, তোদের আর কেউ থাকলে একটু এক রাতের লিগে পাড়াই দেখিস তোদের মানে কুমারী বোন বা কুমারী মেয়ে ইয়া থাকে কিনা, মানে যাই হোক কি থাকে কিনা বা ইনটেক থাকে কিনা সেটা পরে জানতে পারি, বদার কাছে পাঠাই দিও। তো যাই হোক, এখন একটু বিক্ষরে নিয়ে কথা কই। বিক্ষ আমি একটু ওপেনিং দিতে এলাম সবাই রে, ঠিক আছে? সবাই একটু সুন্দর মতো লইরা চইরা বইবেন। প্রথমে বিক্ষ আইছে, বিক্ষ ওপেনিং দিবে, ঠিক আছে। বিক্ষ দিল, দেওয়ানোর পরে বিক্ষ কইতেছে যে আমি ফ্যামিলির মধ্যে কিছু কিছু বিষয় থাকে, ওগুলা না বলাটাই ভালো, আমিও বলতে চাই না। যেহেতু বিক্ষ বলতে চায় না, ফ্যামিলির বিষয় ফ্যামিলির মধ্যে রাখা ভালো, তাহলে বিক্ষ এখানে কিসের ওপেনিংটা দিতে আইছে? ভিউয়ের ওপেনিং। কারণ এখন দেখছে যে দেখেন মাহিনুরের যখন ইয়া ওঠে, ওই যে ভিউ বাণিজ্য করে মধ্যে, তখন কিন্তু সে রোস্টিং করতে বসা যায়। তো এই যে এই বিক্ষ যে আইছে, বিক্ষর বলে ইচ্ছাই নাই বা ফ্যামিলির কোনো কিছু তার বাই করার কোনো ইচ্ছা নাই, বা বোনেদের মধ্যে কি হয়েছে সেটা বের করার ইচ্ছা নাই। ইচ্ছা না থাকা সত্ত্বেও তাহলে সে আয়সা লেকচার দিতেছে কেন? আর তার বোনে ওই দিনকা যে বলছে, আরেকটা কথা আমার বলতে মনে নেই, তার বোনে যে ওই দিনকা বলছে যে মরিয়মের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা নিয়ে ওরা ঢাকায় যাওয়ার কথা ছিল, তারা যায় নাই। তার মানে তার বোনে কি স্বীকার করে নিতেছে যে তারা যে আইন ভঙ্গ করে, এটা কিন্তু ওরা কিন্তু আইন ভঙ্গ করে, এটা আগে থেকেই আমরা জানি। তো আজকে কিন্তু বা ওই দিনকে কিন্তু আরও বেশি প্রুফ হয়ে গেল। সে নিজের মুখে বলছে যে তার বোনে যাওয়ার কথা ছিল, যায় নাই তার কথা অনুযায়ী। তাহলে বুঝেন যে তারা কিন্তু আইন ভঙ্গ করে, সমাজে আইন ভঙ্গ করে। আর আইন ভঙ্গ কারা করে? যারা চোর বাটপার চিটার, যাদের ভিতরে শয়তানি আছে, তারাই কিন্তু করে। যাই হোক, এখন ওই কথা বাদ। তো এই যে বিক্ষ যে লেকচারটা দিছে, এই লেকচারের মধ্যে সে কিছু কিছু কথা বলছে।
কথাটা হইতেছে গিয়া যে আরিফের সাবিনার সাথে, সাবিনা বলি সরি, মিমরে যখন বাবু বিয়ে করবে বা বাবু যখন মিমরে পছন্দ করে আগে থেকেই, এইটা আরিফ জানতো। আরিফ কইছে যে তোরা যদি কিছু করস তাহলে আমার কিন্তু সাথে নিয়ে করিস, আমি তোর সাথে থাকবো। আচ্ছা, প্রথম কথা হইতেছে গিয়া তাহলে আরিফ সব কিছু জানে, আরিফ শুরু থেকে সব কিছু জানে, ওদের মধ্যে ওদের ঘটনা ছিল। আরিফ জানে, তারপরে রাব্বি জানে, রাব্বিরে পাহারা রাখছিল, তো এইটা সেটা নিয়ে তার মানে জানে। এই 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 হয়েছে ক্লিয়ার। আচ্ছা, এখন সে বোনের কথা কইতে আইসা সে তার স্বামীর প্রশংসা নিয়ে বইছে। আমি বেশি বড় করবো না ভিডিওটা, আমার এমনিতে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো সে কইতেছে যে আমার স্বামী কখনো আমারে কোথাও যাইতে না করে না, আমার বোনেদের সাথে বা আমার বোনেদের কাছে বাপ মার কাছে যাইতে কখনোই না করে না, আমিও না করি না তারে, সেও আমারে না করে না। ও না করে না, এই সাবিনা না করে না। সাবিনার কি কল রেকর্ড বের হয় নাই? সাবিনার যে খুকির ব্লগের মধ্যে ইয়ারে নিয়া আরিফরে বলে কোথাও যাইতে সে না করে না, তাহলে আরিফরে কোথাও যাইতে সে না করে না। খুকির ব্লগের মধ্যে তো দেখা গেছে যে ও আরিফ জানি কই গেছে, আরিফরে কইতেছে যে তুই লাংপাড়ায় গেছস, আরও কত কত গালাগালি করছিল, গালাগালি করে কইছিল যে তোর কাছে এখন আমি খাইতে চাইছি, এখন তুই মানে এটা সেটা নিয়ে অনেক নোংরা নোংরা কথা কইছিল। তাই ওটা কে করছিল? আরিফরে যে গালাগালিগুলো করছিল ওটা কে করছিল? ফেরেস্তা আইছে, সে একজন ফেরেস্তা এসে গিয়া মানুষের দেখাইতে যে সে আসলে তার মতো ফেরেস্তা বা তার তুলনাই হয় না। কিছু কিছু মানুষ আবার তো কইতেছে যে আরিফ দুলাভাই অনেক ভালো। আচ্ছা, ভালো হইলো কিভাবে? যেই মানুষটা কিনা একটা সংসার ভাঙায় একটা বাচ্চারে আলাদা করে দিছে, তার বাপের আদর থেকে বঞ্চিত করে দিছে, একটা মানুষ একটা সংসার ভেঙে দিছে, সেই মানুষ আবার এত ফেরেস্তা কিভাবে হয়? যাই হোক, এরপরে সাবিনুর কইতাছে বিক্ষ বলতেছে যে তাকেও না করে না আর কোনোদিন নাও করবে না। আচ্ছা, আরিফ যদি না করে আরিফের বিচি কি নিচে থাকবো? আরিফের বিচি তো পুরা কান্দে উঠতে যাইবো গা ওর থ্যাতলানির জন্য, মানে থ্যাতলানির চড়ে যে আরিফ জোরে পিটাই বা আরিফ জোরে না করবে যে তুই তোর বাপ মার কাছে যাবি না বা তুই তোর বোনদের কাছে যাবি না, আরিফ কি আনাম থাকবে, হাসতে থাকবে? সে এত এত দূর পর্যন্ত আসছে, সে এখন স্বামীর প্রশংসা করতে বইছে। এই প্রশংসাটা আগে ছিল না কেন? আগেও তো একটা সংসার করছে, সরি আগে তো আরও 2টা সংসার করছে। তো প্রথমটা নাহলে খারাপ ছিল, সেকেন্ডটার থেকে কেন এরকম চলে যায় তারপরে এত এত বদনাম করছে কেন? এরপরে আবার আরেকটা বিষয় দেখেন, এই যে সে কইতেছে যে তার স্বামী যাবে না, তার স্বামীর এসে আইতে না করছে, তার স্বামী যাবে না, তো তার যাওয়া দরকার, সে যাক। স্বামী কইছে যে তুমি যাও, আমি যাব নি, আমার এটা সেটা কইয়া পাঠাইছে। সে এত স্বামী ভক্ত, স্বামীর সম্মানের দিকে তাকাইছে, এটা তাকাইছে সেটা তাকাইছে। তো স্বামী যেখানে যায় নাই, স্বামী কইতেছে যে তুমি যাও, আমি পরে যাবনি। আমি এত বছর ধরে সংসার করি, 3 বছর হোক 2 বছর হোক 1 বছর, 1 বছরও তো মানুষ এতটা জানে না, যাই হোক 2 বছর হোক 3 বছর হোক, যেই কয় বছর হোক আমি সংসার করতেছি, আমি জানি না যে আমার স্বামীর মন কীরকম, আমার স্বামী কী চায় বা আমার স্বামী কখন মুড চেঞ্জ হয় বা কখন কী হয়, এটাকে আমি বুঝি না, আমি বউ হিসেবে একটু বুঝি না। তাহলে ওর স্বামী যখন বলছে যে তুমি যাও আমি যাবনি, তুমি যাও আমি যাবনি, এর আগেও কিন্তু আরিফ আসে নাই, মেকআপ বুতুরির বাসায় আসে নাই। এর আগেও যখন ওই যে করছিল মাল্টি নোংরার বিয়ে হয়েছিল, তখন মনে হয় আরিফ আইছিল, আয়সা ওই করে চইলা গেছে গা। যাই হোক, তো এই যে স্বামী যখন প্রথমবার মেকআপ বুতুরির বিয়েতে আসে নাই, তো তুই বউ হিসাবে, প্রথম কথা তুই বউ, তুই না আইলে পরে তোর বাপ মা তোরে ফোন দেয়, তোর বোনেরা কষ্ট পায়, তাহলে তুই আয়সা সাইরা তোর বাপ মারে দিয়া বা তোর বোনের কইতে হইব, যেখানে বাপ মা আছে উপস্থিত আছে সেইখানে বোনের কইতে হইব। তোর বাপ মা তোর জামাইরে ফোন দিয়ে কইতে পারতো না যে আরিফ কি হয়েছে না হয়েছে জানি না, তুমি কিন্তু উপস্থিত থাকবা, আসবা? তো তোর বাপ মাও কয় নাই। তোর কেমন জাতের বাপ মা? তোর হেমন জাতের বাপ মা দেখাই তুই বিক্ষ হইতেছিস হেরম জাতের, এরপরে আবার এত স্বামী ভক্ত হয়ে গেছিস তোরা কবে থেকে? তো তোর জামাই প্রথম যখন তোর বোনের ইয়েতে যায় নাই, তো সেকেন্ডবার তুই পলাই গেছিস, ভালো কথা, তুই যে তোর শাশুড়ির বাসায় গেছিস, তোর মা 1000 ফোন দিয়া কোক
তোর স্বামী জানোস তো, তোর স্বামী যাইতে পারবে না বা তোর স্বামী যাবে না, তোরে পাড়ায় দিবে বা তোরে যেমনি হোক তোরে তো পাড়ায় দিবে, কারণ তোরে পাড়ায় না দিলে তো তুই তো লন্ডভন্ড করে আলাইবি, তুই তো ওর আরাম থাকতে দিবি না, ওর বাপ মা 14 গোষ্ঠী তুই ধুয়ে আলাবি। তো সেইখানে তুই কিভাবে গেলি? তোরে পাড়ায় দিছে, তুই কিভাবে গেলি? তুই গিয়ে সেটা তোর স্বামীরে কেন বললি না যে তুমি আসো, কেন বললি না? আর সব থেকে বড় কথা হইতেছে গিয়ে স্বামী ছাড়া তুই পা বাড়াইলি কেন? এইরকম অনেক অনেক মেয়েরা আছে, এই মানে কি বলবো, সংসার জীবনে তো আজকে আর কম দিন ধরে না, একটু হলেও জানি, একটু হলেও বুঝি যে এমনও মেয়েরা আছে স্বামী ছাড়া এক পা বাহিরে যায় না, বা যত হোক বাবার বাড়িতে যত বড় আয়োজনই হোক না কেন, স্বামী যদি বলে যে না আমি যাব না, তাহলে সেই মেয়েটা কখনো যায় না, কখনোই যায় না। আমাদের মা, চাচি, খালা সবাইরা দিয়ে দেখছি, এরকম অনেক অনেক ফ্যামিলিতেও দেখছি যে যেখানে দেখতাম যে না, বিশেষ করে আমি আমারটা দিয়া বলি, আমার বাবা যদি বলতো যে আমি যাব না, আমার আম্মা যাইতো না সেই জায়গাতে, কখনোই যাইতো না। গেলে দুজনে একসাথেই যাইতো, আমরাও যাইতাম। যদি আমার বাবা না যাইতো তাহলে আমরা নিজেরাও যাইতাম না, বা আমার আম্মার এত ইয়াও থাকতো না, আগ্রহ থাকতো না সে যাবে। তো সেই হিসেবে দেখা গেছে যে তুই এত স্বামী পরায়ণ হয়ে গেছিস, স্বামী ভক্ত হয়ে গেছিস, তোর স্বামী যেখানে যাবে না তুই জানিস, তুই সেখানে আগে আগে চলে গেছিস কি হিসেবে? তাহলে তুই যে বলতেছিস যে তোর স্বামীরে ইনসাল্ট করে, তোর স্বামীরে ফোন দেয় না, এই করে না সেই করে নাই, ইনসাল্ট তো তুই নিজে তোর স্বামীরে করিস, তুই নিজে তোর স্বামীরে ওই লাথি উষ্টার মধ্যে রাহিস, তাহলে বাহিরের মানুষ কি করবে? তুই আগে তোর স্বামীরে নিজে মূল্যায়ন দেওয়া শিখ, তারপরে দেখ। তোর স্বামী যেহেতু যায় নাই, তাহলে তোর ওইখানে পা বাড়ানোর কোনো দরকারই ছিল না। তুই এক কথাতে বলতি যে আরিফ তুমি যদি যাও তাহলে আমি যাব, তুমি যদি না যাও আমি যাব না। এটা যদি আমার বোন হয় হোক, সমস্যা নাই, কেউই হোক সমস্যা নেই, তুমি গেলে আমি যাব, তুমি না গেলে আমি যাব না, এক কথাতেই হইতো। তো সেইখানে তুমি আগে আগে গিয়া এখন ভাষণ দিতে বইছো, তোমার ভাষণ ওগুলা ওই ফাত্রা মার্কা মানুষে গ্রহণ করবে, আর কোনো মানুষে গ্রহণ করবে না। যাই হোক, আসসালামু আলাইকুম, টাটা।